মর্নিং বন্ধুরা, আমি পারমিতা পর একটি নতুন ব্লগ নিয়ে হাজির হয়ে গেছি। আজকে সানডে, আজকে অতনু ডিউটি ছুটি, আমার পড়ানো ছুটি, কিন্তু গৃহকর্মের তো কোনো ছুটি নেই ধরো, কারণ সেটা সানডে হোক বা মানডে হোক। তাই সকাল সকাল উঠে আবার গৃহকর্মে লেগে গেছি। এখন বাজে ভোর 6টা মতো। প্রথমে একটু এক্সারসাইজ করে নেব, তাহলে কি বলতো মনটাও বেশ ফ্রেশ থাকে। আর কি বলতো, আমার তো মনে হয় যেন রবিবার দিনই বেশি কাজ থাকে, কারণ স্পেশাল কিছু রান্না করা ধরো 1 নম্বর কাজ। আর তোমার ঘর দোরগুলো একটু ক্লিন করে রাখা, এটাও একটা মানে এক্সট্রা কাজ, প্রতিদিনই হয়, কিন্তু রবিবার দিন যেন মনে হয় একটু সময় বেশি আছে, তো একটু পরে রান্না করলেও হবে। তো সেই জন্য রান্নাবান্নার দিকে একটু না গিয়ে অন্য কিছু একটু ক্লিনিং করা। তো সেই জন্য সানডের দিনটায় আমার তো মনে হয় গৃহকর্তীদের সব থেকে বেশিই যেন কাজ থাকে। সকাল সকাল উঠে এক্সারসাইজ করলে শরীর ও মন উভয় কিন্তু বেশ তরতাজা থাকে। আমি অবশ্য মেনলি এক্সারসাইজটা সকালে করি যাতে ঘুমটা ভেঙে যায়, সেই জন্য। বিছানার চাদরগুলো একটু গরম জলে ভিজিয়ে দেব, সেই জন্য সার্ফ আর গরম জল দিয়ে দিলাম। মোটামুটি 1 ঘন্টা মতো ভিজিয়ে রাখলে চাদরগুলো কিন্তু খুব ভালো পরিষ্কার হয়। অবশ্য যদি সুতির চাদর হয় তবেই মিশিও, না হলে সিনথেটিক হলে কিন্তু আরও কুঁচকে যাবে। আর হাত মোছার যে টাওয়েলগুলো আছে ওটা তো সব থেকে বেশি নোংরা হয়, সেই জন্য ভাবলাম চাদরগুলো যখন ভিজাচ্ছি গরম জলে সেইটাকেও ভিজিয়ে দিই, তাহলে কিন্তু খুব ভালো পরিষ্কার হয়ে যাবে। 2-3 দিন অন্তর অন্তর ঝুল ঝাড়ছি, তাও দেখো কত ঝুল হচ্ছে। আর এই ঘরের এই জায়গাটাতেই না সব থেকে বেশি ঝুল হয়। রাস্তার ধারে বাড়ির এই কিছু সমস্যা আছে, যেমন এই ধরো ঝুল হয় খুব বেশি আর প্রচণ্ড ধুলো পড়ে। একদিন অন্তর অন্তর টেবিলগুলোকে পরিষ্কার করি, ড্রেসিং টেবিল পরিষ্কার করি, তাও ধুলো। আর তোমরা তো জানোই যে কাচের জিনিস বা যে কোনো জিনিসই হোক পরিষ্কার করার জন্য আমি সবসময় ওয়েট ওয়াইপস ব্যবহার করি। যেহেতু এগুলো ভেজা হয় সেই জন্য প্রথমে একটু ওয়েট ওয়াইপস দিয়ে মুছে নিই, তারপরেই না সঙ্গে সঙ্গে সুতির কাপড় দিয়ে মুছে দিই, তাহলে কিন্তু জলের কোনো রকম কোনো দাগ থাকে না আর পরিষ্কারও হয় খুব সুন্দর। আর কি বলতো, গ্লাস ফিনিশ যে সমস্ত জিনিসগুলো আছে সেই সমস্ত জিনিসগুলো এইভাবে পরিষ্কার করলে কিন্তু কোনো রকম কোনো দাগও থাকে না আর খুব ভালো চকচকও করে। অদীপ্ত তো জানোই সমস্ত জিনিস নিয়ে খেলা, নিজের ওষুধগুলোকে সব সাজিয়ে সাজিয়ে রাখবে, সেটাই নাকি ওর খেলা। ফ্রিজটাও যেহেতু গ্লাস ফিনিশ সেই জন্য একই রকমভাবেই মুছে নিচ্ছি। সংসারের এই ছোট ছোট কাজে যে কতটা সময় চলে যায় সেটা যে করে সেই জানে। রান্না বান্না ছাড়াও বাড়ির কত কাজই না থাকে প্রতিদিন। দেখো খুব সুন্দর পরিষ্কার হয়েছে কিন্তু। এবার আজকে সব থেকে বড় মিশন, এই কাচের শোকেসটাকে পরিষ্কার করব। হাজার রকমের জিনিস তার মধ্যে ঠেসে ঠেসে ভরা হয়েছে, সেইগুলোকে বার করে অদীপ্তর খেলনাগুলোকে ভেবেছি সাজিয়ে রাখবো। অতনুই বলল অদীপ্তর প্রচণ্ড জেদ হয়েছে জানো তো, সব সময় প্রতিদিন একটা করে খেলনা চাই, এরকম ব্যাপার আর কি। তাই অতনুই বলল খেলনাগুলোকে যদি তুমি চোখের সামনে সাজিয়ে রাখো তাহলে কিন্তু ও এত খেলনা কেনার জেদ করবে না। হ্যাঁ, এক এক সময় এক এক দিন এক একটা খেলনা বার করে দিতে বলবে খেলার জন্য। আমি বললাম বেশ, এই প্রসিডিওরটাও অ্যাপ্লাই করা যাক, দেখা যাক কিছু হয় নাকি। নিচে পেপার রাখবো, সেই জন্য পেপারে এরকমভাবে সেলোটেপটাকে লাগিয়ে নিচ্ছি যাতে পেপারটা উঠে না যায়। খেলনাগুলো নিতে গিয়ে পেপারটা উঠে গেলে ধরো খুব অসুবিধা হবে, আর নোংরা যেটুকুনি পড়বে পেপারটাকে তুলে দিলেই হয়ে যাবে, বেশি খাটুনিও খাটতে হবে না।
আর নিচের দিকেও যেহেতু সেলো টেপটা লাগানো আছে সেই জন্য পেপারটা কিন্তু খুব ভালো মতো বসে যাবে। এই হোম থিয়েটারে সামনেটাও ভেবেছি পরিষ্কার করব, কিন্তু দেখা যাক সময় পাওয়া যায় কিনা, কারণ যা গরম এইটুকু কাজ করতে গিয়ে ঘেমে টেমে একাকার হচ্ছি। নিচেও আর একটা করে সেলো টেপ লাগিয়ে দিলাম যাতে একেবারেই উঠে না যায়। এই দেখো আমি টানছি, উঠছে না কিন্তু মোটেই। এই দেখো, এইবার অদীপ্তর কিছু খেলনা নিয়ে আসার পালা। খেলনার তো ধরো শেষ নেই, তবুও যে খেলনাগুলো মোটামুটি ভালো আছে আর ভাঙেনি সেই খেলনাগুলোকে আপাতত সাজিয়ে দেব। একই ধরনের জিনিস কতবার করে যে কেনে তার কোনো ঠিক ঠিকানা নাই। তার তো দাঁতে ক্যাভিটি হয়েছিল, সেটা ঠিক করিয়ে আনা হয়েছে, আর তারপর থেকে আমাদের সবারই এখন সে দাঁত তুলে বেড়াচ্ছে আর দাঁতের ক্যাভিটি ঠিক করে বেড়াচ্ছে। বাড়ির যাকে পাচ্ছে তাকে বলছে বসো, বড় করে হাঁ করো, ও বাবা কত দাঁতে পোকা, পোকাগুলোকে বার করতে হবে, দাঁতটাকে ঠিক করতে হবে, ইঞ্জে দিতে হবে। তারপর বেশ কিছুক্ষণ অপারেশন চলছে আর কি। তারপরে বলছে বেশ এবার ঠিক হয়ে গেছে দাঁত, 1 ঘন্টা জল খাবে না, মানে ওকে ডাক্তার আঙ্কেল যা যা বলেছে আর কি। তাই ভাবলাম ডক্টর সেটটা সামনেখানেই রাখবো যাতে ও ওগুলো নিয়ে আবার খেলা করতে পারে। আর বেশ কিন্তু মজাও লাগছিল ওর সাথে এই খেলাটা করতে। মোটামুটি কিছুটা গোছানো হলো। খেলনা তো ধরো শেষ নেই, রাখার জায়গারই অভাব, এত কোথায় রাখবো। তো সেই জন্য মোটামুটি আপাতত করে রাখলাম যেটুকুনি আঁটলো, তারপরে পরে দেখা যাবে আর কোথায় জায়গা হচ্ছে। আর তোমাদের বলার পালা যে গোছানোটা কেমন হয়েছে, চলো তোমাদেরকে পুরোটা দেখাই। ওয়ার্ড্রপের ওপরটার আজকে গুছানো হলো না, অনেকটা দেরি হয়ে গেছে, তাই ভাবলাম এখন ব্রেকফাস্টটা রেডি করতে হবে। দেখি ওয়ার্ড্রপের ওপরটা অন্য একদিন কোনো দিন পরিষ্কার করে নেবো। আপাতত কিছুটা তো গোছানো হলো, একটু ভালো। এবার কিছু গ্রসারি আইটেম ঢেলে ঢেলে রাখবো। আমার না আবার কিছু কিছু জিনিস একটু আলাদা আলাদা করে সরিয়ে রাখা অভ্যেস। যেহেতু বলতো বাই চান্স হয়তো আমি অতগুলো বলতে ভুলে গেলাম এই জিনিসটা শেষ হয়ে গেছে, তখন যাতে 2 দিন অন্তত চলে যায়। মোটামুটি লবণটা একটু সরিয়ে রাখি, তেলটা একটু সরিয়ে রাখি, চাল সরিয়ে রাখি, যাতে অন্তত 2 দিন কিছু হলেও যাতে খেতে পারা যায়। আর এগুলো ধরো বেসিক জিনিস যেগুলো লাগেই প্রতিদিনের রান্নায়। সবসময় সরিয়ে রাখাই থাকে, আর যতবার আমি নতুন তেল ঢালি ততবারই না এই বোতলটাকে একটু একটু করে ভর্তি করে রাখি। প্রায় 500 ml তেল হতে চলেছে, এবং 500 ml তেলটা কিন্তু বেশ অনেক যদি রান্না হয়ে যায়। আজকে এরকম পুরোপুরি 500 ml করে রাখতে হবে। শুকনো লঙ্কাগুলো কিছু দিতে হবে। শুকনো লঙ্কাগুলো কি বলতো, যদি মোটা সময় যদি ঢুকায় তাহলে অনেকটা জায়গায় নিয়ে সেই জন্য আমি কি করি একটুটা আলাদা করে দিই, তাহলে মোটামুটি অনেকটা কম জায়গায় গোটাটা প্রায় লেগে যায়। আর এই জিনিসটাও কিন্তু বেশ ভালোই থাকে। কাঁচা লঙ্কাগুলোকেও অবশ্যই একই রকমভাবে আমি রাখি, দেখো কতটা জায়গা রয়ে গেল। আর বোটা সমেত ঢুকালে কিন্তু সবগুলো আটতোই না।
এই কালো জিরেটা সবথেকে বেশি আমার লাগে আলু পোস্ত আর সর্ষে ইলিশ করতে। চলো মোটামুটি সবই ঢালা হয়ে গেল। এবার প্যাকেটগুলোকে গুছিয়ে আলাদা জায়গায় রেখে দিচ্ছি, পরে ফেলে দেব। এবার ব্রেকফাস্টের কিছুটা রেডি করে রাখবো। নিয়ে নিলাম আটা, তোমরা চাইলে আটা প্লাস ময়দা একসঙ্গে নিতে পারো। দিয়ে দিচ্ছি অল্প করে লবণ, তার থেকেও অল্প করে একটু চিনি, আর ময়ামের জন্য দিয়ে দিচ্ছি বেশ কিছুটা পরিমাণ তেল। অতনু যেহেতু এখন বাজার যাবে, তাই বাজার থেকে কি কি সবজি আনবে সেগুলোর একটা লিস্ট করে দিই আমি, তাহলে ওর নিতেও সুবিধা হয় আর যেগুলো দরকার সেগুলোই নিয়ে আসে। আজ সানডে, তো এই ব্রেকফাস্টটাও কিন্তু সানডে স্পেশালই হবে, লাঞ্চও সানডে স্পেশাল, ডিনারও এখন জানি না, তবে আপাতত এইদিকে জানি, এইদিকেও আপাতত করছি। এখানে ক্যাপসিকাম কেটে নিয়েছিলাম, এখানে লম্বা লম্বা করে পাতলা করে পেঁয়াজ কেটে নিয়েছি, এখানে বিনস কেটে নিয়েছি, এখানে টমেটো নিয়ে নিয়েছি, এটা কাঁচা লঙ্কা সব লম্বা লম্বা করে পাতলা পাতলা করে কেটে নিয়েছি। আর দিয়ে দিচ্ছি গাজর, দিয়ে দিচ্ছি অল্প করে একটু লবণ, আর দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো, মিডিয়াম ফ্লেমে রেখে ফ্রাই করে নিচ্ছি। ভেজিটেবলগুলো সুন্দর করে ফ্রাই করা হয়ে গেছে, এই দেখুন। এবার আমি গ্যাসটা অফ করে দেবো, দিয়ে বাকি প্রিপারেশনটা করব। এবার অন্য একটা বাটিতে একটা ডিম ফাটিয়ে নিচ্ছি, ডিমে দিয়ে দিচ্ছি অল্প করে একটু লবণ, অল্প একটু গোলমরিচ গুঁড়ো, দিয়ে দিচ্ছি বেশ অনেকটা পরিমাণে চাট মশলা, অরিগানো থাকলে তোমরা অরিগানোও দিতে পারো। চাট মশলাটার জন্য বেশ কিন্তু একটু চটপটা লাগবে খেতে। এবার ফ্রাইড ভেজিটেবলসগুলো মিশিয়ে দিচ্ছি। অতনু বাজার থেকে ধনেপাতা নিয়ে এলো, তারপরে ধনেপাতা কুচিটা অ্যাড করলাম, দিয়ে আবারও ভালো করে একটু মিশিয়ে নিচ্ছি। এবার যে আটার ডোটা রেডি করে রেখেছিলাম সেইটাকে অল্প একটু তেল মাখিয়ে নিয়ে বেলে নেব। এইভাবে একবার ব্রেকফাস্টটা ট্রাই করে দেখো, খুব ভালো লাগছিল কিন্তু খেতে। স্টাফড পরাঠা, অনেকটা মুগলাই পরাঠার মতো, কিন্তু সবজিতে ভরপুর, হেলদি অ্যান্ড অলসো টেস্টি ব্রেকফাস্ট। বাড়িতে কোনো শিশু থাকলে তাদেরকেও কিন্তু দিতে পারো, শুধুমাত্র কাঁচা লঙ্কাটা না দিলেই হবে, আর গোলমরিচটা একটু পরিমাণটা কমিয়ে দিলেই হবে। আমি আবার খুব একটা ভালো না গোল করতে পারি না, ওই মোটামুটি যা হয় তাই দিয়েই চালিয়ে দিই। আসলে আটা বা ময়দার জিনিসটা আমাদের বাড়িতে একটু কমই হয়, সেই জন্য এতটা ভালো আমি গোল করতে পারি না। তাও মোটামুটি ভালোই হয়েছে বলো, মানে চলে যাবে অন্তত। এইভাবে হাফ পোর্শনে পুরটাকে স্প্রেড করে দেব। খুব বেশি পুর দিলে আবার সাইড দিয়ে বেরিয়ে যাবে, তাই মাঝামাঝি পরিমাণে দিচ্ছি, দিয়ে তারপরে উপর থেকে ফোল্ড করে দেব। এই দেখো ঠিক এইভাবে, আর যেহেতু তেল আছে সেই জন্য কিন্তু ফোল্ড করতে কোনো রকম কোনো অসুবিধাই হবে না।
দিয়ে চারিদিকটাতে একটু প্রেস করে দেব, যাতে পুরটা কোনো রকমভাবে বেরিয়ে না যায়। বেলনা দিয়ে হালকা করে একটু বেলে দিচ্ছি। তাওয়াতে তেল দিয়ে তেলটা গরম করে রেখেছিলাম। এবার স্টাফড পরাঠাটা ফ্রাই করে নিচ্ছি। উল্টিয়ে দিচ্ছি কিছুক্ষণ পরে, একদম লো ফ্লেমে করছি, যাতে পরাঠাটা ভালো মতো কিন্তু কুকড হয়ে যায়। স্টাফড পরাঠা আমাদের একদম রেডি। এবার মাঝখান থেকে একটু কেটে দিচ্ছি। এর সাথে দিয়ে দিচ্ছি স্যালাড, আর দিয়ে দেব টমেটো কেচাপ। অতনু যেহেতু কাজে বেরোবে আর একবার বলছে বাইরে, সেই জন্য ওকে আপাতত ব্রেকফাস্টটা তাড়াতাড়ি করে দিলাম। কিছু একটা বানালাম ব্রেকফাস্ট, দেখো খেতে কেমন হয়েছে। গরম, এখনই বানালাম না। কেমন হয়েছে? ভালো হয়েছে? আমার আর অতনু দুজনেরই ব্রেকফাস্ট কমপ্লিট। অদিত্য ঘুম থেকে উঠে গেছে, ওকে একটু জল দিয়েছি, ও জল খাচ্ছে মুখ টুক ধুয়ে। আর তোমার অতনু একটু বেরোলো, বলে একটু কাজ আছে, তো সে করতে করতে আমার রান্নাটাও আশা করছি হয়ে যাবে ওর আস্তে আস্তে। আজকে করব মাছের মাথা দিয়ে চাল কুমড়ো আর চিকেন। তো রেসিপিটার জন্য কিন্তু অবশ্যই সঙ্গে থাকতে হবে। এই যে আর একজন ঘুম থেকে উঠে জল খাচ্ছে আর টিভি দেখছে। জল খেতে খেতে চাল কুমড়োটা ভাবলাম একটু করে নিই। তেলটাতে মাছ ভেজে রেখেছিলাম, এবার সেই মাছ ভাজার তেলেই দিয়ে দিলাম 5 ফোড়ন, হলুদ আর লবণ, দিয়ে দিচ্ছি আদা বাটা, আর দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা চেরা। তোমরা যে যেরকম ঝাল খাও সে সেরকম কাঁচা লঙ্কা দিও। দিয়ে দিলাম জিরে গুঁড়ো, আর দিয়ে দেব ধনে গুঁড়ো। জিরে গুঁড়োর পরিমাণটা ধনে গুঁড়োর থেকে একটু বেশি দিলাম। তেল লো ফ্লেমে সমস্ত জিনিসগুলোকে একটু ফ্রাই করে নিচ্ছি তেল ছেড়ে যাওয়া অবধি। এবার এতে দিয়ে দিচ্ছি কেটে রাখা চাল কুমড়ো, দিয়ে একটু ভালো করে মিশিয়ে নিচ্ছি। চাল কুমড়ো রান্না করাটা কিন্তু খুব ইজি, কিন্তু খেতে হয় দারুণ টেস্টি। এবার এতে দিয়ে দিচ্ছি খুব অল্প পরিমাণে জল, যেহেতু চাল কুমড়ো থেকেও বেশ অনেকটা জল বেরোবে, সেই জন্য অল্প জল দিলাম। দেখো চাল কুমড়োটা প্রায় সেদ্ধ হয়ে গেছে। এই সময় দেখো আমি মাছের মাথা ভেজে রেখেছিলাম, যেহেতু অনেকটা বড় মাছের মাথাটা, সেই জন্য একটাই দিচ্ছি। আর চাল কুমড়োটা ধরো কমে যাবে, আরও কমে যাবে, দিয়ে এইটুখানি হয়ে যাবে, সেই জন্য একটাই মাছের মাথা দিলাম। এবার মাছের মাথা দিয়ে আবার একটু রান্না করে নিচ্ছি। একটু ভেঙে ভেঙে দেবো মাছের মাথাটা, তোমরা বাকিটায় নাড়তে নাড়তেই না ভেঙে যাবে। দেখো মোটামুটি হালকা করে একটু ভেঙে দিলাম। আবার চাল কুমড়োটা তোমরা মাছের মাথা বাদ দিয়েও একই রকম প্রসেসে করতে পারো, সেটাও কিন্তু খেতে খুব ভালো লাগে। আর ইলিশ মাছের মাথা যদি হয় তাহলে তো খেতে খুবই 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 সুন্দর লাগে। আমি ইলিশ মাছই আনতে বলেছিলাম, তো পাইনি, বলবো ইলিশ মাছ ভালো, তো সেই জন্য এমনি মাছের মাথা দিয়ে করলাম, কাতলা মাছের মাথা দিয়ে, তাও ভালো লাগে খেতে অবশ্যই। আর কেউ যদি মাছের ফ্লেভারটা পছন্দ না করো, তারা এমনি নিরামিষ এমনি আলাদাভাবেই করতে পারো। আর একটা হয়, সেটা হচ্ছে তোমার বড়ি ভাঙা দিয়ে। বড়ি ভাঙা দিয়েও চাল কুমড়ো খুব ভালো লাগে খেতে, লাভের তরকারি খেতে খুব ভালো লাগে। বড়িটাকে প্রথমে একটু ভেজে নেবে, দিয়ে বাকি প্রসিডিওরটা কিন্তু একদম একই। যখন জল দিচ্ছ, চাল কুমড়োটা দিচ্ছ, তখন ওই বড়ি ভাঙাটা দিলেই হবে, দিয়ে একই রকমভাবেই রান্না করে নেবে। চাল কুমড়োটা প্রায় হয়ে এসেছে, একদম অল্প করে একটু চিনি দিচ্ছি, তবে এটা অপশনাল, তোমরা চাইলে নাও দিতে পারো। একদম মাখা মাখা করে যখন একটু তেল ছেড়ে যাবে, তখন আমি নামিয়ে নেবো চাল কুমড়োটা। জিভে জল আনা চাল কুমড়োর রেসিপি মাছের মাথা দিয়ে। ওভেনের আর একদিকে ভাত চাপিয়ে দিয়েছিলাম, ভাতটা হয়ে গেছে।
এবার গরম অবস্থাতেই না অদীপ্তর জন্য ভাতটাকে একটু সেনে রেখে দিচ্ছি। সঙ্গে সঙ্গে ভাতটাকে না মেখে রাখলে না পরে একটু ধরো শক্ত হয়ে যায়, তখন না ভালো করে মাখতে খুব অসুবিধা হয়। সেই জন্য গরম গরম থাকাকালীনই মেখে আমি রেখে দিই। অল্প কয়েকটা ভাত পড়েছিল, তাই একটু পরিষ্কার করে নিলাম। এইভাবে রান্না করতে করতে অল্প অল্প করে মাঝে মধ্যে পরিষ্কার করে নিলে না পরে খুব বেশি কষ্ট হয় না। সেই জন্য রান্না করতে করতে যে আমি কতবার ওভেন আর রান্নাঘরটাকে পরিষ্কার করি তার ঠিক নেই। এবার আপাতত ডিমটাকে গুছিয়ে রাখি। আর এইদিকে গ্যাসে অদীপ্তর মাছের ঝোলটা হচ্ছে। স্নান করা খাওয়া সব কমপ্লিট হয়ে গেছে, অতনুও চলে এসেছে। অদীপ্ত কিন্তু এখনো দেখেই নিজের খেলনাগুলোকে ওখানে সাজানো হয়েছে, ওকে দেখাই তো রিয়াকশনটা কেমন হয় সেটাই দেখা। তোর খেলনাগুলো ওখানে কে সাজিয়ে রেখেছে? মামাম সাজিয়েছে, জানিস? ভাল লাগছে? কি বলো, কোথায় বসবি? দিয়ে বসে কি করবি সাজানোটা? বেশ বেশ নিয়ে যাবো। এবার চিকেনটা করলেই রান্না কমপ্লিট। পেঁয়াজটা মোটামুটি ভাজা হয়ে গেছিল, এবার চিকেনটা দিয়ে অল্প একটু ভেজে নেবো, তারপর বাকি মশলাগুলো দেবো। কি বলছিস বাবু? এই তো আমি তোমার কাছে অল্প করে একটু ফ্রাই করে নিয়েছি। আর এদিকে দেখো কাঁচা লঙ্কাই নিয়েছি, মানে পাকা লঙ্কা যাকে বলে, শুকনো লঙ্কা নয়, মানে যাতে কালারটা সুন্দর হয় সেই জন্য পাকা লঙ্কা, আদা, রসুন, টমেটো একসঙ্গে বেটে নিয়েছি। পায়ে? কার পায়ে? অল্প করে লবণ দিয়ে দিলাম, হলুদ দিয়ে দিচ্ছি। চিকেনটাতে নুন, হলুদ আর লেবু মাখিয়ে রেখেছিলাম। এবার দিয়ে দিচ্ছি ধনে গুঁড়ো আর দিয়ে দিচ্ছি জিরে গুঁড়ো। একদম অল্প করে একটু দিয়ে দিচ্ছি কাশ্মীরি লাল লঙ্কা গুঁড়ো। আর দিয়ে দিচ্ছি একটুখানি ভাজা মশলা। দিয়ে একবার ভালো করে মিশিয়ে নিচ্ছি। দিয়ে মিডিয়াম ফ্লেমে আমি মাংসটাকে ভালো করে কষিয়ে নেব। আর আলুটাকে আগেই ভেজে রেখেছি, আলুটাও এই সময় দিয়ে দেবো। রান্নাঘরে যে কোটোকাটিগুলো থাকে সেগুলোতে কিন্তু খুব তেল চিটে নোংরা পড়ে। আমিষ রান্না করার জন্য যে লবণের কোটোটা ছিল সেই লবণটা শেষ হয়ে গেছে বলে ভাবলাম ওটাকে একটু ভালো করে পরিষ্কার করে রাখি। ব্রাশ দিয়ে সাইডগুলো ভালো করে একটু পরিষ্কার করে নিচ্ছি। আর এই দেখো অদীপ্ত সাজানো জিনিসগুলো থেকে দুটো নিয়ে এসেছে খেলা করবে বলে। বেশ, মামাম রেখে দেবে, তুমি খেলা করো না একটু। আচ্ছা বেশ, তাই হবে, চেয়ারে উঠে তুমি রেখে দেবে। বেশ, পরে রাখবা তো, এখন খেলো। একটু খেলা করতে এখন খুব ব্যস্ত। চিকেনটা প্রায় হয়েই এসেছে, চিকেনটা হলেই আমার রান্না কমপ্লিট হয়ে যাবে, দিয়ে আমি স্নান টানগুলো সেরে নেবো। অতনু চলে এসেছে, অতটা অসুবিধার কিছু নেই, ও দেখতে পারবে অদিত্যকে। চিকেনটা কিন্তু বেশ ভালো মতো কষানো হয়ে গেছে, তেল ছেড়ে বেরিয়ে এসেছে সুন্দর। আরও একবার ভালো করে মিশিয়ে নিলাম, দিয়ে জল দিয়ে দিচ্ছি। খুব বেশি গ্রেভি করব না, তাই মাঝামাঝি জল দিলাম। আর কষাতে কষাতেই চিকেনটা কিন্তু বেশ অনেকটাই সেদ্ধ হয়ে গেছে। রান্না কমপ্লিট, সেদ্ধ হয়ে গেছে ভালো মতো। ধনে পাতাটা কেটে দিয়েছে, তাহলেই রান্না কমপ্লিট আপাতত আজকের মতো। গ্যাসের
ফ্লেমটা অফ করে দিলাম, মিশিয়ে দিচ্ছি। আর ফোটানোর দরকার নেই, এমনি ধনে পাতার ফ্লেভারটা মিশে যাবে। এদিকে দেখি অদিত্যকে একটু অ্যাপেলটা কেটে দেবো, ওর অ্যাপেল খেতে খেতে আমার বাকি কাজ হয়ে যাবে। পাপান সোনার জন্য আপাতত একটু আপেল কেটে দিচ্ছি। ডক্টর আঙ্কেল বলেছে আপেল খেলে নাকি আর শশা খেলে নাকি দাঁত খুব ভালো থাকে, ক্যাভিটি কম হয়। সেই জন্য অদীপ্ত আপেল খেত না, একদম পছন্দ করতো না, বলেছে আপেল খাবো। কিন্তু দেখো আপেলটাকে মুখে নিয়েও ফেলে দিচ্ছে, বলছে এটা ভালো না খেতে, আমি বড় হয়ে তারপরে খাবো। কি মুশকিল বলো তো, একদম আপেল খেতে ভালোবাসে না, কিন্তু শশা খেতে অবশ্য খুব ভালোবাসে। তাই আপাতত ওকে কলাই দিলাম খাওয়ার জন্য, নিজে নিজেই ছাড়িয়ে খেতে পারে ও। কিন্তু দেখো খোসাটাকে দুষ্টুমি করে নিচে ফেলছে, বারণ করছি তাও ফেলছে। দেখো আবারও ফেলবে, এই দেখো কি দুষ্টু দেখেছো তো, একটা কথা শোনে না, ও নিজেই কখন উল্টে ধাই করে পড়বে। আর কোথায় উঠে বসেছে সেটা তো বুঝতেই পারছো, ডাইনিং টেবিলের ওপরে উঠে বাটি বাজাচ্ছিল একটু আগে, বকে সেটাকে থামিয়েছি, এত জোরে আওয়াজ হচ্ছিল মাথা ব্যথা খারাপ হয়ে যাচ্ছিল, তাই মনে হচ্ছিল। যাক, এখন 5-7 মিনিট মতো চুপ করে কলা খাবে, এটাই নিশ্চিন্তি। আর কথা তো ধরো শেষ নেই, ফল খেতে খেতেও কথা বলা চাই। আজ তাহলে ভিডিওটা বন্ধুরা এখানেই শেষ করছি। ওকে বাই বলার কাজ তো অদিত্যর, ওকেই বলতে দিচ্ছি, বলে দাও। বেশ।